আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেছিলাম এবং সেই জ্যামিতিক আলোক বিজ্ঞানের আমি তোমাদেরকে এই পর্যন্ত দুটি লেকচার দিয়েছি। সেই দুটি লেকচারে আমি তোমাদেরকে আলোর প্রতিসরণের যে বেসিক স্নেলের সূত্র ব্যাখ্যা, তাছাড়া বিভিন্ন সমান্তরাল মাধ্যমে আলোর প্রতিসরণ হলে কী ঘটে এবং বিম্ব নিয়ে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটি গুরুত্বপূর্ণ থিওরি আমি তোমাদেরকে প্রুভ করে দিয়েছিলাম। তো এই পর্যন্ত আমরা যা পড়েছি সেগুলা ছাড়াও আমাদের এই চ্যাপ্টারে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সেইগুলোর মধ্যে একটি আজকে আমি তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে আমাদের ফার্মাটের নীতি। এই নীতিটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রায় প্রতি বছরই তোমার কোনো না কোনো বোর্ডে ক বা খ নাম্বারে এটা আসে। ক নাম্বার আসলে জাস্ট নীতিটা জানতে চায়, খ নাম্বার আসলে ব্যাখ্যা সহ জানতে চায়। এবং এই নীতিটা তোমরা দেখবা, এই নীতি দিয়ে কিন্তু আমাদের আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রুফ করে দেওয়া আছে বইয়ে। আমি তোমাদেরকে দেখাবো সামনে, বাট আজকে আমরা এই নীতিটা নিয়ে ইন ডিটেলস এটা আলোচনা করব। ওকে, তো দেখো, ফার্মাট এই নীতিটি দেন 1650 সালে। ঠিক আছে, তার পুরো নাম হচ্ছে পিয়েরে ফার্মাট। ওকে, তিনি এই নীতিটি দেন তোমার 1650 সালে। নীতিটি হচ্ছে যে আলো, দেখো, আলো কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে সর্বনিম্ন পথটি অনুসরণ করবে। আচ্ছা, এখন এখান থেকে হয়তোবা তোমরা ব্যাখ্যাটা মানে নীতিটা তোমরা বুঝতে পারছো না যে, বাট আমি তোমাদেরকে যদি একটা বিষয় বুঝাই, দেখো, ধরো শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা সারফেস, ঠিক আছে? একটা আলোকরশ্মিকে তোমার ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো সেই বিন্দুটা হচ্ছে এ, এখানে আরেকটা বিন্দু আছে, ধরো সেই বিন্দুটা হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে বিন্দু এ, এটা হচ্ছে বিন্দু বি। এই আলোকরশ্মিটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হবে, কিন্তু এ থেকে বি বিন্দুতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে এই পৃষ্ঠে প্রতিফলিত হয়ে যেতে হবে। এ থেকে বিতে যাওয়ার কোনো সরাসরি রাস্তা নেই। সাপোজ তুমি ধরো, ঠিক আছে, আমরা আমাদের নীতির প্রুফ করার জন্য, আমরা নীতিটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি, যে ধরো আলোটা এ থেকে বিতে যাওয়ার কোনো সোজাসুজি রাস্তা নেই। আলোটাকে এ থেকে এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠে প্রতিফলিত হয়ে তারপরে তাকে বিতে যেতে হবে। এবং এই পৃষ্ঠে প্রতিফলিত হওয়ার জন্য ধরো আলোর তিনটা বিন্দু আছে। একটা বিন্দু ধরো তোমার এটা, এই বিন্দুটা হচ্ছে ধরো তোমার এল। ওকে, এই বিন্দুটা হচ্ছে এল। তারপর ধরো তোমার এখানে একটা বিন্দু আছে, ধরো বিন্দুটা হচ্ছে এম। তারপর ধরো তোমার এখানে আরেকটা বিন্দু আছে, এটা ধরো বিন্দুটা হচ্ছে এন। এই তিনটা বিন্দু এখানে তুমি ফিক্সড করে দিলা। আলোকে এই তিনটা বিন্দুর যে কোনো একটা বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে তারপর তাকে যেতে হবে। তো আমরা খেয়াল করি, ধরো আলো প্রথমে তোমার এ এল পথে আসলো। ওকে, ধরো আলো তোমার এ এল পথে আসলো। এ এল পথে এসে আলো তোমার এল বি পথে চলে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আলোর পথ কি হলো? দেখো, যে আলোকীয় পথ যেটা, বা আলোর অতিক্রান্ত দূরত্ব, যে এটা হয়ে গেল এ এল প্লাস এল বি। ওকে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আলোর অতিক্রান্ত দূরত্ব। তারপর ধরো আলো তোমার ওই পথে না গিয়ে সে এম পথে আসতে পারতো। তো ধরো তোমার এখানে আলো তোমার এই যে এ এম পথে আসলো। তারপর আলো তোমার এম থেকে আলো তোমার বি পথে আসলো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তুমি পাবা এ এম প্লাস এম বি, তাই না? তারপর ধরো স্টুডেন্টস, তৃতীয় যে রাস্তাটা আছে, যে ধরো আলোর থার্ড যে ওয়েটা, যেই পথে সে বিতে যেতে পারে, সেটা হচ্ছে এন হয়ে।
এন বিন্দু হয়ে যেতে পারে। ধরো আলো তোমার এ এন বিন্দু হয়ে তারপরে তোমার এখানে এন বি পথে চলে গেল। ওকে, তাহলে এই অবস্থায় আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ এন প্লাস এন বি। এখন আলো সামনে আমরা দেখলাম যে আলোর সামনে কিন্তু এখন তিনটা রাস্তা আছে, যে একটা এ থেকে এল হয়ে যাওয়া, একটা এ থেকে এল হয়ে এল বি পথে যাওয়া, তখন তার দূরত্ব হচ্ছে এল প্লাস এল বি। দেন এম হয়ে যাওয়া, তখন অতিক্রান্ত দূর হচ্ছে এ এম প্লাস এম বি। আর আরেকটা হচ্ছে এন বিন্দু হয়ে যাওয়া, সেটা হচ্ছে এ এন প্লাস এন বি। এখন আলো কোন পথে যাবে শিক্ষার্থীরা? এখন আলো কোন পথে যাবে, তার কাছে তিনটা রাস্তা আছে এবং তাকে কিন্তু বিতে যেতেই হবে। এই তিন রাস্তার কোনো না কোনো রাস্তা হয়ে তাকে বিতে যেতেই হবে। তো এখন ফার্মার যে নীতিটা তিনি দিচ্ছেন, ফার্মার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফসলে তিনি যে জিনিসটা উপলব্ধি করলেন এবং তিনি জিনিসটা পেলেন যে আলো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময়, মানে এ থেকে বিতে যাওয়ার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে, সম্ভাব্য পথ কয়টা? এখানে তিনটা। এই তিনটা সর্বনিম্ন পথটা সে অনুসরণ করবে। তো আমরা দেখি যে এই তিনটা দূরত্ব, যে এল প্লাস এল বি, এম প্লাস এম বি আর এন প্লাস এন বি, এই তিনটা দূরত্ব যোগ করলে সর্বনিম্ন যেটা হয়, ওকে, সর্বনিম্ন যেটা হয় সেই পথেই আলো তোমার যাবে। তখন যে কোনো দুইটা পথ তার বাদ পড়ে যাবে। তো যদি তোমার এম সর্বনিম্ন পথ হয়, আমরা ধরলাম যে আমরা ধরে নিচ্ছি এম সর্বনিম্ন পথ, মানে এ এম প্লাস এম বি, মানে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন পথ। ওকে, তো দেখো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সর্বনিম্ন পথ। অর্থাৎ আলো তোমার এম বিন্দু দিয়েই যাবে। তখন আলো এই এল পথ, মানে এল বিন্দু আর এন বিন্দু দিয়ে যাবে না। আমি তোমাকে বোঝাতে পেরেছি? এই হচ্ছে ফার্মাটের নীতি। তো এই নীতিটা সমতল দর্পণের জন্য, শিক্ষার্থীরা সমতল দর্পণের জন্য এই নীতিটাই কাজ করত। ঠিক আছে, যে সব সময় আলো সর্বনিম্ন পথেই যাচ্ছিল এবং সমতল দর্পণের জন্য এটা খুব সুন্দরভাবে তোমার এই নীতিটা কিন্তু স্যাটিসফাই করে। কিন্তু যখন গলীয় দর্পণ হয়, ওকে, যখন গলীয় দর্পণ চলে আসে তখন দেখা যায় যে আলো কখনো কখনো যে গলীয় দর্পণের বেলায় ঠিক আছে, গলীয় দর্পণ বা গলীয় প্রতিসারক বস্তুর ক্ষেত্রে যে আলো ক্ষুদ্রতম অথবা সর্বোচ্চ পথ অনুসরণ করে। ওকে, তো গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় সর্বনিম্ন পথ অতিক্রম করে না, যেটা সমতল দর্পণের জন্য বা সমতল পৃষ্ঠের জন্য সবসময় সে সর্বনিম্ন যে পথটা অনুসরণ করে বা ক্ষুদ্রতমটা। কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে আলো ক্ষুদ্রতমটাও করতে পারে, আলো সর্বোচ্চ পথও অনুসরণ করতে পারে। তো সেক্ষেত্রে ফার্মাটের নীতিটা তোমার, তিনি অরিজিনালি যে নীতিটা দিয়েছিলেন 1650 সালে তিনি যে নীতিটা দিয়েছেন, সেখানে তোমার কিছু চেঞ্জ আসে। এটা ভুল না, এখানে কিছু চেঞ্জ আনতে হয়। তখন চেঞ্জটা কি আনা হয়? দেখো, চেঞ্জটা ছিল যে যেহেতু দেখা গেল যে সর্বনিম্ন হতে পারে, সর্বোচ্চ হতে পারে, তাহলে আমাদের এখন আগের নীতিটা তো রাখা যাবে না, এখানে কিছু চেঞ্জ করতে হবে। তখন চেঞ্জ করে বলা হয় যে কোনো আলোকরশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর, ওকে, প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করবে, বা করে
তা হবে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ এবং এই পথ এবং এই পথ অতিক্রম করতে সবচেয়ে কম বা অধিক সময় লাগবে। তো আমরা নীতিটা যদি তোমাদেরকে খেয়াল করে, আবার আমি যদি তোমাদেরকে একটু বলি যে আলোকরশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রতিফলন বা প্রতিসরণের পরে অন্য বিন্দুতে যাওয়ার সময় যে পথ অনুসরণ করবে তা সর্বনিম্ন হতে পারে। তো যদি সর্বনিম্ন হয় তখন সময় হবে, ঠিক আছে, যে সময়টা সেটা হবে সবচেয়ে কম। কারণ পথ যেহেতু সবচেয়ে ছোট, তাহলে সময় হবে সবচেয়ে কম। আর যদি সর্বোচ্চ পথ হয়, সর্বোচ্চ পথ যদি সে অনুসরণ করে, তখন সবচেয়ে অধিক সময় সে নেবে। এই হচ্ছে ফার্মাটের নীতির একদম মূল বেসিক। তোমরা এক্সামে যদি আসে তোমরা এইভাবে তাহলে লিখবা, এবং আমি যে তোমাদেরকে যে ব্যাখ্যাটা দিলাম, যেরকম 3-4টা রাস্তা থাকতে পারে, সে সর্বনিম্নটা অনুসরণ করবে বা সর্বোচ্চটা অনুসরণ করতে পারে, ঠিক আছে, মাঝামাঝি কোনোটা হবে না। তোমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারো। আমরা এখন এই চ্যাপ্টারে আরেকটা টপিক পড়ব, দেখো আমাদের আজকের, সেটা হচ্ছে আলোকীয় পথ, বা অপটিক্যাল পাথ, অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ। তো শিক্ষার্থীরা, আলোকীয় পথটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা সহজ জিনিস আমি তোমাদেরকে একটু বোঝাই। ধরো আমাদের কাছে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা তোমাদের কাছে আছে। এই দুটো রাস্তায় দুজন ব্যক্তি একই সময়ে একই সময়ে তারা যাত্রা আরম্ভ করলো। এটা হচ্ছে ম্যান এ, প্রথম ব্যক্তি, আর ইনি হচ্ছে আমাদের ম্যান বি, দ্বিতীয় ব্যক্তি। এখন দ্বিতীয় রাস্তায় তোমার একটা নির্দিষ্ট সময় পরে কিছু অংশ জুড়ে তোমার বাধা আছে। বিষয়টা বুঝতে হবে তোমাকে। দ্বিতীয় রাস্তাটায় একটা নির্দিষ্ট দূরত্ব পরে কিছু বাধা আছে, পরে আবার নাই। আচ্ছা, এখন যদি দুজন ব্যক্তি যাত্রা আরম্ভ করে, দেখো এই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, মানে এই যে দ্বিতীয় রাস্তার বাধাটা আসার আগ পর্যন্ত প্রথম ব্যক্তি টি সময়ে, ঠিক আছে, মানে প্রথম ব্যক্তি এখানে আসতে যে সময় নেবে, দ্বিতীয় ব্যক্তিও কিন্তু তোমার এখানে আসতে একই সময় নেবেন। তাই না? তো এই দূরত্বটা আর এই দূরত্বটা দুজনের সমান হবে, একই সময়ে হবে। আমরা ধরে নিচ্ছি তাদের দুজনেরই বেগ সমান। দুজনের বেগই সমান, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি যে দুইজনের বেগ সমান। আচ্ছা, এবার তুমি বিষয়টা খেয়াল করো, পরবর্তীতে ঘটনাটা কি ঘটবে। পরবর্তীতে এই যে এই রাস্তাটা তো বাধা আছে, তাই না, এখানে তো আর সহজ রাস্তা না। তাহলে উনি এখান থেকে এখানে আসতে, এখন দেখো দ্বিতীয় ব্যক্তি এখান থেকে এখানে আসতে, ধরো তিনি
টি সময় দূরত্ব অতিক্রম করলেন L1, বা এটাকে দিয়ে দিই L2 দিয়ে দিই। হ্যাঁ, এই দ্বিতীয় ব্যক্তিটা টি সময়ে এখান থেকে এখানে আসছে সময় নিলেন L2, আর যেহেতু প্রথম ব্যক্তির কোনো বাধা নেই, তাহলে প্রথম ব্যক্তি ধরো ওই সময় এখান থেকে এখানে চলে আসবে, তার দূরত্বটা হবে তোমার L1। সময় কি? সময় সেই একই টি সেকেন্ড, সেই একই টি সময়। অর্থাৎ বাধা থাকার কারণে প্রথম ব্যক্তি বাধা না থাকার কারণে প্রথম ব্যক্তি টি সময়ে দূরত্ব অতিক্রম করলো L1, আর বাধা থাকার কারণে দ্বিতীয় ব্যক্তি ওই একই সময় দূরত্ব অতিক্রম করলো L2। তো এখন আমরা এখানে যে জিনিসটা বলতে পারি যে দ্বিতীয় ব্যক্তির যেই দূরত্বটা বাধা থাকার কারণে, কথাটা বুঝো, দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব বাধা থাকার কারণে অতিক্রান্ত দূরত্বে বাধা থাকার কারণে তিনি প্রথম ব্যক্তি থেকে কম দূরত্ব অতিক্রম করলেন। ওকে, প্রথম ব্যক্তি থেকে তিনি কম দূরত্ব অতিক্রম করলেন। তো অর্থাৎ এই টি সময়ে ওর অতিক্রান্ত দূরত্ব L2টাই বেসিক্যালি ওই টি সময়ে ওর L1 দূরত্বের সমান হবে। ওকে, এই টি সময়ে L2 দূরত্বটা, দ্বিতীয় ব্যক্তির L2 দূরত্বটাই ওই টি সময়ে প্রথম ব্যক্তির L1 দূরত্বের সমান হবে, কারণ বাধা থাকার কারণে। বাধা যদি না থাকতো তাহলে আমরা বলতে পারতাম L2 আর L1 কিন্তু সমান নয়, কারণ মানে এটা আসলে এমনি সমান নয় বলতে এখানে আমি ওইটা বোঝাচ্ছি না যে L1 আর L2 সমান, আমি সেটা বোঝাচ্ছি না। এখানে আমি বলতেছি বাধা থাকার কারণে। তোমাকে যে জিনিসটা বুঝতে হবে এখানে বাধা, এই বাধা থাকার কারণে, কারণ বাধা যদি না থাকতো তাহলে কিন্তু দ্বিতীয় ব্যক্তি এখানে আসতেন। এই বাধা থাকার কারণে উনি যেই দূরত্বটা অতিক্রম করলেন বাধা নিয়ে, এই দূরত্বটাই লজিক্যালি ওর L1 দূরত্বের সমান হবে। ওকে, যেমন ধরো একজন স্টুডেন্ট, সে টিচার পেলো, ঠিক আছে, সে প্রপার নার্চার পেলো, বাবা মা তার সব খোঁজখবর নিচ্ছে, তার কোনো পেমেন্ট করা, তার নিজের ইনকাম করে পড়াশোনা করা লাগতেছে না, সে খুব সুন্দরভাবে তোমার পড়াশোনা করতে পারতেছে, তার রেজাল্ট কিন্তু দেখা গেলো খুব সুন্দর একটা রেজাল্ট আসলে, ঠিক আছে, এবং সে এক্সামে খুব ভালো পেয়েছে। আরেকজন স্টুডেন্ট, তাকে তোমার সকালবেলা উঠে মনে করো তোমার তাকে টিউশনি করতে হয়, তাকে ঘরের কাজ কারবার করতে হয়, তাকে মনে করো যে বাবা মার হেল্প করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয় রাতের বেলা, আবার তারপর মনে করো স্কুলে যদি যাওয়া হয় যায়, তার পক্ষে টিচার রাখা সম্ভব না বাসায়, তারপরে মনে করো সে পড়ালেখা করে সে এতটুকু রেজাল্ট করতে পেরেছে। তাহলে তার জন্য এই রেজাল্টটাই কিন্তু ওর এত বাধা না থাকার কারণে রেজাল্টের সমান হবে না, যে না আমি এত পরিশ্রম করে যতটুকু পেরেছি সেটা আমার অর্জন। তো ওর এই অর্জনের সমান, আমরা এখানে অর্জনটা হিসাব করব। আচ্ছা, এখন অপটিক্যাল পাথের যে বিষয়টা হচ্ছে কি, আলো, ধরো তোমার আলোর ক্ষেত্রে যদি তোমার এরকম দুইটা রাস্তা থাকে, যে ধরো এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে, আমরা যদি দেখাই, ধরো এটা হচ্ছে, আমরা বলতে পারি শূন্য মাধ্যম। ওকে, এই জায়গাটা হচ্ছে ভ্যাকুয়াম। তারপরে আমরা আরেকটা রাস্তা নিই, আমরা আরেকটা রাস্তা নিলাম এবং আমরা ধরো এটাকে বলতেছি পানি মাধ্যম।
ওকে, এটা হচ্ছে পানি মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম। তো দেখো এইখানে, তো এই মাধ্যমটাতে, পানি মাধ্যমটাতে, ওকে, পানি মাধ্যমটাতে আলো, ধরো তোমার যে আমরা যেটা বলতেছি যে ধরো তোমার সে টি সময়, ওকে, টি সময়ে আলো তোমার এখান থেকে এখানে আসতে পেরেছে। ওকে, আলো এখান থেকে, ধরো এটা হচ্ছে পয়েন্ট ও, সরি এ থেকে আলো তোমার এখানে বি পয়েন্টে আসতে পেরেছে। তাহলে আলোর অতিক্রান্ত যে দূরত্বটা, এখান থেকে যে অতিক্রান্ত যে দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্বটা ধরো তোমার এল, যে এ বি সমান সমান হচ্ছে এল, আর সময় হচ্ছে তোমার টি। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল। আর আলোর বেগ কত? আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি। তাহলে আমরা জানি যে তোমার দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। তাহলে এল সমান সমান কি হবে তোমার? সি টি। ওকে, এল সমান সমান হবে সি টি। এখন দেখো ওই সেম আলোটা শিক্ষার্থীরা, ওই সেম লাইটটা তোমার এখানে যে শূন্য মাধ্যম ছিল, এই শূন্য মাধ্যমে যেহেতু এখানে কোনো বাধা নেই, কারণ দেখো পানি মাধ্যম কিন্তু শূন্য মাধ্যমে ঘনতর মাধ্যম, তাহলে এখানে কিন্তু আলো তোমার যে বিষয়টা হবে, যে আলোর যেই এখানে ঘটনাটা ঘটবে, যে পানি মাধ্যমে আলোর যে বেগটা সেটা কিন্তু শূন্য মাধ্যম থেকে তোমার কমে যাবে। ঠিক আছে, তো শূন্য মাধ্যমে আলোর যে বেগটা সেটা বেশি হবে পানি মাধ্যম থেকে। ঠিক আছে, পানির মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, তা আমরা বিষয়টাকে ধরো এখানে নাম দিই, এটা হচ্ছে ধরো তোমার পি বিন্দু। তো দেখলাম ওই একই সময় ওকে, একই সময় টিতে আলো তোমার এখন এসেছে কিউ পরিমাণ দূরত্ব। খেয়াল করো, তো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, ওকে, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা ধরো এটা হচ্ছে এল নট। ক্লিয়ার? আর শূন্য মাধ্যমে যে বেগ, আমি এখানে লিখে দিচ্ছি যে শূন্য মাধ্যমে বেগ, এটা হচ্ছে সি নট বা সি জিরো, যেটাই তুমি বলো। ওকে, শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে সি জিরো। আর সময় কিন্তু সেই একই, সময় কিন্তু তোমার টি সেকেন্ডে লেগেছে। তাহলে তোমার এখন কি হবে এই ক্ষেত্রে? দূরত্ব কি হবে? দূরত্ব এল নট, এটা হবে সি নট ইন্টু টি, তাই না? এখন তোমার দূরত্ব এল নট হবে সি নট ইন্টু টি, বা এল নট সমান সমান সি নট ইন্টু, দেখো টিকে কি লেখা যায়? আমরা এখান থেকে টিকে কি পাই? আমরা এই জায়গা থেকে কিন্তু টিকে পাই, টি হচ্ছে তোমার এল বাই সি। তাহলে আমি এখানে কিন্তু এল বাই সি লিখতে পারি, তাই না? আমি এই যে এই টি আর এই টি সমান, আর এদের ভ্যালু তোমার হচ্ছে এল বাই সি, এটা আমি বসিয়ে দিলাম। দেখো এখন এটা বসানোর ফলে আমি যে জিনিসটা পাচ্ছি, দেখো যে বা এল নট ইজ ইকুয়াল টু সি নট বাই সি ইন্টু এল, তাই না? এল নট ইজ ইকুয়াল টু সি নট বাই সি ইন্টু এল। আচ্ছা, এখন সি নট বাই সি কি? এই রাশিটা কি শিক্ষার্থীরা? আমরা লাস্ট ক্লাসে প্রুফ করেছিলাম কি, যে প্রতিসরণাঙ্ক মিউ, প্রতিসরণাঙ্ক মিউ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, তাই না? অর্থাৎ
মিউ ছিল বেসিক্যালি তোমার c0/c। ওকে, তো এখন তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি, আমরা তাহলে কী লিখতে পারি, অতএব যে L0 এটা হচ্ছে, এটা তো মিউ ইন্টু এল, L0 সমান সমান মিউ ইন্টু এল। আচ্ছা, এখন আমরা এই যে L0 যে জিনিসটা তুমি খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে L0 এটাকে বলা হয় তোমার এই আলোকীয় পথ। ওকে, এটাকে বলা হয় তোমার আলোকীয় পথ। আচ্ছা, এখন সংজ্ঞা কি, আলোকীয় পথের যেই সংজ্ঞা, আলোকীয় পথের সংজ্ঞা হচ্ছে যে কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোর যে সময় লাগে, ঠিক সে সময়ে শূন্য মাধ্যমে আলো যে পথ অতিক্রম করে তাকে বা সেই পথকে আলোকীয় পথ বলে। তো আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে ধরো টি সময়ে আলো গিয়েছে তোমার এল পরিমাণ পথ, আমরা লাস্ট যে থিওরিটা দেখলাম, এবং শূন্য মাধ্যমে আলো সেই পথ সেখানে অতিক্রম করেছে L0 পরিমাণ পথ। তাহলে এই L0 হচ্ছে শূন্য মাধ্যমে ওই টি সময় অতিক্রান্ত দূরত্ব। তো এই L0কে আমরা আলোকীয় পথ বলি। আর আলোকীয় পথ আর অন্য কোনো মাধ্যমের মধ্যে যে অতিক্রান্ত পথ তাদের মধ্যে সম্পর্ক হলো L0 = ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমের যে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের লেকচার এই পর্যন্তই থাকলো। তো সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।